নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকের ক্লাসে। এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস সেট নাম্বার 8 নাম্বার নিয়ে আলোচনা করা হবে। এর আগে 7টি ক্লাস হয়েছে, তার সাথে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 5 ইয়ার প্ল্যান। তো 5 ইয়ার প্ল্যানটা তোমরা সকলে দেখে নেবে যারা যারা এসএসসি জিডি এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দেবে, কারণ এটা কিন্তু তোমাদের এখান থেকে 1 থেকে 2 নম্বর কনফার্ম আসবেই। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা হচ্ছে। প্রথম প্রশ্ন রয়েছে, তার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হবে সকলে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অ্যাপের লিঙ্কটাও দেওয়া থাকবে, কারণ তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে উইথ সলিউশনের সাথে আমাদের অ্যাপ্লিকেশানে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলো প্রথম প্রশ্ন, 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এগুলো সব প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। তিনি 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এই সম্পর্কে আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় চলে আসে, অন্যান্য পরীক্ষাতেও এসেছে 10 লেভেলের। 1947 সালের ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি এবং প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, মনে রাখবে, এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী রয়েছে মহাবিদ্রোহের যে ভাইসরয়, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, যেখানে এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং পরবর্তীকালে তিনিই কিন্তু প্রথম ভাইসরয় পদে উন্নীত হন, যার নাম লর্ড ক্যানিং। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে 1857 সালে বিদ্রোহের সময় আমাদের ভাইসরয় কে ছিলেন, তাহলে লর্ড ক্যানিং হবে, তিনি কিন্তু প্রথম ভাইসরয়। এবং ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সেই সময়, এই লর্ড ক্যানিংই কিন্তু ছিলেন। পরবর্তী দেখছি আমরা বঙ্গভঙ্গ। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন, আমরা জানি, এবং 1911 সালে সেটা রদও হয়ে গেছিল, লর্ড হার্ডিঞ্জ সেটি রদ করেছিলেন। আমি এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাইসরয়, গভর্নর জেনারেল বা গভর্নরগুলো রয়েছে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী রেলপথের জনক, আমরা জানি 1853 সালে বোম্বে থেকে থানে দীর্ঘ 21 মাইল যে যাত্রাপথ শুরু করেছিলেন লর্ড ডালহৌসি। ভারতের প্রথম রেলপথের জনক হিসাবে তিনি কিন্তু পরিচিত লাভ করে রয়েছেন। ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। পরবর্তী রয়েছে স্বায়ত্তশাসনের জনক, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট, লর্ড রিপনকে বলা হয়, কারণ ভারতের স্থানীয় যে স্বায়ত্তশাসনের জনক তাকেই বলা হয়ে থাকে লর্ড রিপনকে, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। পরবর্তী রয়েছে শেষ ভাইসরয়, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অবশ্যই যে কটা তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে রয়েছেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় এবং শেষ অর্থাৎ এখানে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং আমরা জানি পুলিশি ব্যবস্থা এটা কে তৈরি করেছিলেন? লর্ড কর্নওয়ালিস তৈরি করেছিলেন। ভারতের সিভিল সার্ভিস এবং আধুনিক পুলিশ ব্যবস্থার জনক বলা হয়ে থাকে লর্ড কর্নওয়ালিসকে। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সমাপ্ত হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কেন হয়েছিল? তো তোমাদের কিন্তু আবারও বলি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সকলে কিন্তু পড়ে নেবে। এখানে 1 ঘন্টার কাছাকাছি একটা ক্লাস দেওয়া হয়েছে কিছুদিন আগেই। এখান থেকে তোমরা যদি পড়ে যাও তোমাদের জিডি বা এনটিপিসি কোনো এক্সামেই কিন্তু আটকাবে না, টোটালি কমপ্লিট করা রয়েছে এটা। তো চলো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু আমাদের পঞ্চম পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে কিন্তু তোমাদের 5 বছরের জায়গায় 4 বছর হয়েছিল, কারণ এখানে সরকার পরিবর্তন হয়েছিল এখানে। তো আমরা একটু দেখে নেব এই টাইম পিরিয়ডটা কত রয়েছে। 1974 থেকে 1978 সাল পর্যন্ত কিন্তু চলেছিল এই পঞ্চবার্ষিকী, অর্থাৎ এটা 5 বছরে চলার কথা, কিন্তু তার বদলে এটা 4 বছর কিন্তু চলেছিল। প্রথম এখানে যে স্লোগানটা দেওয়া হয়েছিল সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গরিবি হটাও বা দারিদ্র দূরীকরণ। এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্লোগানটি ছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল। এই যে মডেলটা, পরিকল্পনার মডেল, এটা তৈরি করেছিলেন কে? ডিপি ধর এই মডেলটি তৈরি করেন এবং 1978 সালে জনতা পার্টি সরকার ক্ষমতায় আসে। যেমনটা তোমাদের বললাম যে সরকার পরিবর্তন হয়েছিল, তার জন্য এটা 4 বছর চলেছিল। তো জনতা পার্টি সরকার যখন ক্ষমতায় আসে তখন এই পরিকল্পনাটি নির্দিষ্ট সময়ে 1 বছর আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। নেক্সট, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আরআরবি, অর্থাৎ 1975 সালে 2 অক্টোবর প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আরআরবি মিন্স রিজিওনাল রুরাল ব্যাংক। পরবর্তী প্রশ্ন রয়েছে, বস্ত্রশিল্পে কাপড় সাদা করার জন্য বা রং তোলার জন্য কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়?
তো এটা এসএসসি জিডি কনস্টেবল 2025-এরই কিন্তু প্রশ্ন, যেটা কিন্তু এসেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে যে সাদা কাপড় থেকে যে রং তোলার জন্য যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সেটা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো এখানে দেখানো হচ্ছে। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড এর সাধারণ নাম যেটাকে আমরা বলি ব্লিচিং পাউডার, আমরা সকলে এই নামে চিনি। এটা একটা জীবাণুনাশক এবং কাপড়ের রং তোলার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এখানে তোমরা এদের সবার কিন্তু সংকেত কিন্তু দেখতে পাচ্ছ, সংকেতগুলো অবশ্যই খেয়াল করবে। NaHCO3, এটি বেকিং সোডা যা কেক পাউরুটি ফোলাতে এবং অ্যান্টাসিড হিসাবে কিন্তু এটা কাজ করে থাকে। নেক্সট সোডিয়াম কার্বনেট Na2CO3, এটি ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যা কাঁচ শিল্পে এবং জলের স্থায়ী যে কঠোরতা সেটাকে দূর করার জন্য ইউজ করা হয়। পরবর্তী রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটি হিমায়ক মিশ্রণ তৈরিতে এবং রাস্তা থেকে বরফ সরাতে, আমরা দেখেছি যে সমস্ত বরফের যে দেশগুলো রয়েছে সেখানে রাস্তায় পুরো বরফের জাম হয়ে যায়, সেখানে কিন্তু দুই বেলা করে সেটা পরিষ্কার করতে হয়। তো এর কিন্তু ব্যবহার সেখানে হয়ে যায়। পরবর্তী রয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, এটি মূলত কস্টিক সোডা রয়েছে যা সাবান, ডিটারজেন্ট এইগুলি তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটি চুনাপাথর বা মার্বেল পাথর যা সিমেন্ট শিল্পে এবং টুথপেস্ট তৈরি করতে এটা ইউজ করা হয়। পরবর্তী রয়েছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে বলা হয়ে থাকে রসায়নের রাজা, পরীক্ষায় আসে রসায়নের রাজা বলা হয় কাকে? H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে এই রসায়নের রাজা। এখানে কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখবে, এই সালফিউরিক অ্যাসিড কিন্তু আমরা গাড়ির ব্যাটারি বা বৈদ্যুতিক ব্যাটারিতে কিন্তু এটা ব্যবহার করে থাকি। নেক্সট নাইট্রাস অক্সাইড, এটাকে মূলত লাফিং গ্যাস হিসাবে পরিচিত রয়েছে, যেটা চেতনানাশক হিসাবে এটা ইউজ করা হয়। নেক্সট ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট CaSO4 হাফ H2O, এটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়ে থাকে। প্লাস্টার অফ প্যারিস নামটা অবশ্যই মাথায় রাখবে, যা হাড় ভাঙা বা হাড় জোড়া দিতে এবং বিভিন্ন যে সমস্ত মূর্তি রয়েছে সেইগুলো তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। অবশ্যই সংকেতগুলো মাথায় রাখবে এবং যে সমস্ত বলা হয়েছে যেমন রাসায়নিক রাজা সালফিউরিক অ্যাসিড, লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড, প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটকে, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী আমরা দেখে নেব, আর তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী প্রশ্ন রয়েছে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2026 অনুসারে নিচের কোন রাজ্যটি সবচেয়ে দ্রুত দারিদ্র্য হ্রাস করেছে, অর্থাৎ সবথেকে দ্রুততম তার দারিদ্রতাকে হ্রাস করেছে নিচের কোন রাজ্যটি? 2026-এর তথ্য অনুযায়ী আমরা নিয়েছি ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা প্রোভাইড করে কারা? অবশ্যই নীতি আয়োগ কিন্তু এটা করিয়ে থাকে। তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। এই সম্পর্কিত আরও তথ্য আমরা দেখব। সবচেয়ে দ্রুত দারিদ্র্য হ্রাস করেছে, অর্থাৎ নীতি আয়োগের তথ্যানুযায়ী উত্তরপ্রদেশ রাজ্যটি সংখ্যাগত দিক থেকে সবচেয়ে বেশি মানুষকে, প্রায় 6 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে এসে দ্রুততম উন্নতি দেখিয়েছে। এরপর রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। পরবর্তী রয়েছে সর্বনিম্ন দারিদ্র্যের হার কোথায় রয়েছে? আমরা জানি সবথেকে কম কিন্তু এখনও 2025-26 রিপোর্ট অনুসারে কেরালা ভারতের প্রথম রাজ্য হিসাবে চরম দারিদ্র্যমুক্ত অর্থাৎ এক্সট্রিম পভার্টি ফ্রি হওয়ার পথে রয়েছে, এবং কেরালার দারিদ্র্যের হার ভারতের মধ্যে সর্বনিম্ন, যেখানে 0.7%-এরও কম রয়েছে। এখানে ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা কে রয়েছে? অবশ্যই ভারতের ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এটি প্রকাশ করে নীতি আয়োগ। পরবর্তী রয়েছে পরিমাপের ভিত্তি, অর্থাৎ কোন কোন দিক থেকে কোন কোন দিকের ওপর ভিত্তি করে, কোন কোন জিনিসের ওপর ভিত্তি করে এই যে আমাদের ইন্ডেক্সটা প্রকাশ করা হয়। তো এখানে মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ এডুকেশন, এবং জীবনযাত্রার মান অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই তিনটের ওপর ভিত্তি করে এই ইন্ডেক্সটি প্রকাশ করা হয়ে থাকে। 2030-এর এর লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ ভারতের লক্ষ্য রয়েছে 2030 সালের মধ্যে একটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 1.2 অনুযায়ী বহুমাত্রিক দারিদ্র্য অন্তত অর্ধেক করে দেওয়া, 50% কমিয়ে আনা, এটা কিন্তু 2030-এর মধ্যে তার লক্ষ্য রয়েছে।
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট করে তোমাদের বলে রাখি, এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 25-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলি যদি তোমাদের প্রয়োজন হয়, আমাদের অ্যাপটি তোমরা ডাউনলোড করে নেবে। সেখানে ক্লাসে ফ্রি পিডিএফ তো পাবেই, তার সাথে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অল্প কিছু মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এখানে বাংলা ভাষায় তোমরা প্রিন্টেবল ফরম্যাটে পেয়ে যাবে এবং পিডিএফগুলো অবশ্যই ডাউনলোড করতে পারবে ফোনে, ঠিক আছে? সেই দিকে কোনো সমস্যা হবে না। এছাড়া সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি এবং রেলের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা বাদ দেওয়া যাবে না। এবং আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করছি, তাও আবার একদম স্বল্প মূল্যে, ঠিক আছে? যেটা তোমাদের প্রতি 13 টাকা প্রতি মাস হিসাবে কিন্তু রয়েছে, অর্থাৎ 13 টাকা প্রতি মাস হিসাবে যেটা তোমরা পেয়ে যাবে। আগে 20 টাকা প্রতি মাস ছিল, সেটাকে সকলের জন্য কমিয়ে আনা হয়েছে, কারণ অনেকে প্রিন্টও করে তাদের জন্য। আর 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। যাদের প্রয়োজন অবশ্যই নেবে। তোমাদের এসএসসি জিডি এক্সামের জন্য বিশেষ করে 2025-এর লাস্ট 6 মাসের করবে এবং জানুয়ারি ফেব্রুয়ারিটা করে যাবে, কারণ এই কটার মধ্যে থেকেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি কভার হয়ে যাবে। প্রতি মাসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নপত্র, সেখানে 400 থেকে 450-এর কাছাকাছি প্রশ্ন উত্তর থাকে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের তোমরা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যা যা প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমরা এই টপিকের উপর কিন্তু আমরা প্রশ্নের উপর ফোকাস করি। কারেন্ট অ্যাফেয়ার্স 400 থেকে 450 প্রতি মাস অনুযায়ী পেয়ে যাবে, যেটা প্রিলিমস মেন্স দুটোকেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। এছাড়া স্ট্যাটিক জিকে এমন একটা টপিক, আমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ পড়ার সময় কোনো না কোনো টপিক মিস করে ফেলি। সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা এই স্ট্যাটিক জিকের মধ্যে তোমাদের জন্য দিয়ে রেখেছি, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল 120টার উপর টপিকের সংখ্যা রয়েছে এবং পেজ সংখ্যা আছে এখানে 126টি, যেটা তোমরা প্রিন্ট করতে পারবে কালারফুল A4 সাইজ ফরম্যাটে। এখানে কিন্তু তোমাদের এই স্ট্যাটিক জিকের পিডিএফের যে প্রাইস, সেটাকেও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। কত ছিল? 160 টাকা প্রাইস ছিল, যেটাকে সকলের জন্য এখানে 140 টাকার প্রাইস কিন্তু এটা করা হয়েছে, যাতে সকলে এটা নিতে পারে। আর সামনেই যেহেতু আমাদের এক্সাম রয়েছে, যে সমস্ত পিডিএফ তোমাদেরকে এতক্ষণ বললাম সেগুলো সব আমাদের এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। পেইড পিডিএফ সেকশানে তোমরা কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে শুরু করে স্ট্যাটিক জিকে, আমাদের হিস্ট্রি, আমাদের পলিটি, হ্যাঁ, সব কিছু তোমরা ডেমো সমস্ত ডিটেলস তথ্য দেখে নেবে। তারপর তোমরা কিন্তু এই পিডিএফগুলো এখান থেকে পারচেস করতে পারবে। যখনই তোমরা কিনে নেবে, এখানে মাই কোর্স সেকশন বলে কিন্তু তোমরা নিচের দিকে পাবে দেখতে, সেখানে কিন্তু তোমরা তোমাদের পিডিএফ পেয়ে যাবে। এবং পেমেন্টের সময় অবশ্যই টেস্ট পাস বলে একটা অপশান থাকবে, সেটাকে বন্ধ করে রাখবে। আর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি পিডিএফ বলে একটা সেকশন রয়েছে, যেখানে ক্লাসের প্রতিদিনের যে উইথ সলিউশন আমরা পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিই। আমাদের কাছে যে সমস্ত পিডিএফ রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এনটিপিসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্নপত্র একদম 2026 অনুসারে যেগুলো একদম লেটেস্ট হয়েছে, সেটারও প্রশ্নপত্র অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স টোটালটাই দেওয়া রয়েছে, সব বাংলা ভাষায় দেওয়া আছে। এবং এখানে এসএসসি জিডির জন্য 2024-25-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, জিকে কোশ্চেন, তাছাড়া এসএসসি জিডির জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে যাদের প্রয়োজন রয়েছে। তোমাদের যদি সংবিধান থেকে কোনো সমস্যা থাকে, তাহলে সংবিধানের পিডিএফটা যদি নিয়ে নাও, সংবিধান থেকে তোমাদের কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। এবং সেরকম ইতিহাস এবং স্ট্যাটিক জিকে রয়েছে। ভূগোলটা খুব শীঘ্রই অ্যাভেলেবেল করানো হবে। যাই হোক, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা দেখতে পারো 2026 এবং 2025-এর কমপ্লিট অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা 20 টাকা নয় 13 টাকার প্রতি মাস হিসাবে এটা পেয়ে যাবে। 160 টাকা নয়, এটা 140, প্রাইসটা একটু ভুল আছে। যাই হোক, তোমরা অ্যাপে গেলে সমস্ত তথ্য ওখানে দেখতে পাবে, ঠিক আছে? ডেমো পিডিএফও তোমরা ওখানে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 পর্যন্ত ছিল, যার মূল লক্ষ্য কী ছিল? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রচুর প্রশ্ন আসছে, একটা শিফটে 1 থেকে 3টে করে প্রশ্ন এসছে। আমি ধরে নিচ্ছি জিডি কনস্টেবলের 2টো করে আসবে। সেই হিসাবে তোমরা যদি ক্লাসটা দেখে নাও, কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে? অবশ্যই দেখে নেবে। আমি তোমাদের যে 5 ইয়ার প্ল্যানের যে লিঙ্কটা, ক্লাসের লিঙ্ক, এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও আমি প্রোভাইড করে দেবো তোমাদের। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এখানে যে সময়কালটা রয়েছে 1951 থেকে 1956 পর্যন্ত ছিল এই সময়কালটি। এবং এখানে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে হ্যারো ডোমার মডেলের উপর ভিত্তি করে এই যে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সেটা ছিল। এর মূল লক্ষ্য ছিল কি? কৃষির উন্নয়ন, অর্থাৎ পরিকল্পনার প্রধান অগ্রাধিকারী ছিল এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এই যে প্রকল্প রয়েছে আমাদের প্রথম যে 5 ইয়ার প্ল্যান, সেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেওয়া হয়েছিল, যেমন ভাগড়া নাঙ্গাল নদী বাঁধ, হীরাকুদ যেটা আমাদের দীর্ঘতম বাঁধ রয়েছে উড়িষ্যার মহানদীর ওপর, এবং দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এই সমস্ত গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা শুরু হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এখানে সাফল্য কতটা হয়েছে? এখানে যে টার্গেটটা নেওয়া হয়েছিল সেটা 2.1% ছিল, যেখানে জিডিপি প্রবৃদ্ধি এবং অর্জন করা হয়েছিল, অর্থাৎ আমরা পেয়েছি 3.6%। অর্থাৎ টার্গেট করেছিলাম 2.1, কিন্তু পেয়েছি 3.6, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে সফল হয়েছিল।
এখানে গুরুত্বপূর্ণ আইআইটি তৈরি করা হয়েছিল, যেমন 1956 সালের দিকে ভারতে 5টি আইআইটি অর্থাৎ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা কিন্তু চালু করা হয়েছিল 1956 সালে। এবং ইউজিসি যেটা কিন্তু আমাদের রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যেটা কিন্তু আমাদের সম্পূর্ণ যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের যে সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু পর্যালোচনা করে ইউজিসি, সেটাও কিন্তু তৈরি হয়েছিল 1953, যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পরের প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কে প্রথম সঙ্গীত পরিচালক হিসাবে হিন্দি সুরে রক অ্যান্ড রোল নিয়ে এসেছিলেন? তো হিন্দি সুরে রক অ্যান্ড রোল নিয়ে এসেছিলেন নিচের মধ্যে কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মন তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন সঙ্গীত পরিচালক হিসাবে হিন্দি সুরে রক অ্যান্ড রোল এটি নিয়ে এসেছিলেন। তার সম্পর্কে অবশ্যই দেখে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। তো রাহুল দেব বর্মন তিনি কিন্তু পঞ্চম দা নামে পরিচিত, আর এই প্রশ্নটা প্রতিটা এক্সামে কিন্তু চলে এসেছে। হিন্দি সিনেমায় আধুনিক পাশ্চাত্য সঙ্গীত, বিশেষ করে রক অ্যান্ড রোল সঙ্গীতের সংমিশ্রণ ঘটানোর যে কৃতিত্ব, এটা কিন্তু তারই ছিল। এর পরবর্তী আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু ব্যক্তিত্বকে দেখব, যেমন পণ্ডিত রবিশঙ্কর রয়েছেন, তিনি একজন বিখ্যাত সেতার বাদক রয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার 1999 সালে পেয়েছিলেন। পরবর্তী রয়েছে জাকির হোসেন। জাকির হোসেন তিনি বিখ্যাত তবলা বাদক রয়েছেন এবং তিনি বিখ্যাত তবলা শিল্পী ওস্তাদ আল্লাহ রাখা খাঁর পুত্র ছিলেন। অবশ্যই ইম্পর্টেন্ট। 2023 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন এই জাকির হোসেন। নেক্সট রয়েছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, তিনি ফ্লিউট অর্থাৎ বাঁশি বাদক রয়েছেন বিশ্ববিখ্যাত। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এলাহাবাদ ঘরানার একজন গুরুত্বপূর্ণ শিল্পী রয়েছেন। অবশ্যই এগুলো সবই কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে। এবার যদি আমরা দেখি রাহুল দেব বর্মন, তিনি তার অসাধারণ সঙ্গীত পরিচালনার জন্য মোট 3বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। কোন কোন সালে? 1982, 1983 এবং 1994 সালে এই তিনটে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু জিতেছেন। রাহুল দেব বর্মন যিনি পঞ্চম দা নামে পরিচিত। এরপর আমরা দেখব পণ্ডিত রবিশঙ্কর, তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন। সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর তিনি ভারতরত্ন 1999 সালে পেয়েছেন, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1981-তে এবং পদ্মভূষণ পেয়েছেন 1967-তে। ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন 1992 সালে। এই সবকটাই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অলরেডি পরীক্ষায় চলে এসেছে সবগুলো, তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী রয়েছে ওস্তাদ জাকির হোসেন, তবলাবাদক রয়েছেন বিশ্ববিখ্যাত, যিনি পদ্মবিভূষণ পুরস্কার 2023-এ পেয়েছেন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2002-তে, পদ্মশ্রী 1988 সালে এবং গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন 2009 এবং 2024-এ। ইম্পর্টেন্ট, লেটেস্টটা অবশ্যই মনে রাখতে হবে। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া যিনি ফ্লিউট অর্থাৎ বাঁশির সাথে যুক্ত রয়েছেন, যিনি পদ্মবিভূষণ পুরস্কার 2000 সালে পেয়েছেন এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1992-তে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, যেটা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়, যেটা 1984 সালে তিনি এটি পেয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন আবারও দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার নিচের কোন লক্ষ্যটি সরাসরি জনগণের সাথে সম্পর্কিত রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সমতা বা ইকুয়ালিটি, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে, যেটা সরাসরি জনগণের সাথে সম্পর্কিত রয়েছে। এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত হয়তো তোমরা মনে হতে পারে যে আমি এটা নিজে থেকে প্রশ্ন বানিয়েছি, আমি একদমই নয়। এখানে এসএসসি 2025-এর জিডি কনস্টেবলের একটা সম্পূর্ণ পেপার 20টা সেটের একটা পেপার আমি এখানে নিয়েছি, যেটা কিন্তু আলোচনা করা হচ্ছে। আমি কোনো প্রশ্ন কিন্তু এখানে পাল্টাইনি, ঠিক আছে? যদি কোনো প্রশ্নে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে 2026-এর যে তথ্য সেটাকে আপডেট করে দিয়েছি। 2024 সালের জুন মাসে কে তাদের ওয়ানাদ লোকসভা আসন থেকে পদত্যাগ করেছেন? আচ্ছা, আমি তোমাদের বলে রাখি, রাহুল গান্ধী তিনি কিন্তু যখন লোকসভা ভোট হয়েছিল 2024 সালে, তিনি দুই জায়গায় দাঁড়িয়েছিলেন। একটা হচ্ছে কেরালার একটা জায়গা রয়েছে, এই জায়গাটি ওয়ানাদ যেটা রয়েছে কেরালার একটা জায়গা, এবং রায়বেরেলি যেটা উত্তরপ্রদেশে রয়েছে সেখান থেকেও তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি দুই জায়গাতেই তিনি কিন্তু জয়লাভ করেছেন। কিন্তু একজন লোকসভা প্রার্থী হিসাবে তাকে কিন্তু অবশ্যই যে কোনো এক জায়গায় তাকে সিট কনফার্ম করতে হয়। সে দুই জায়গায় দাঁড়িয়েছে মানে দুই জায়গাতেই জিতলো, কিন্তু দুই জায়গায় সিটটা সে ভোগ করতে পারবে না, তাকে যে কোনো এক জায়গায় কনফার্ম করতে হবে। তিনি রায়বেরেলি উত্তরপ্রদেশটা কনফার্ম করেছেন এবং এই কেরালার এই সিটটি তিনি ছেড়ে দিয়েছিলেন।
তো এখানে দেখতে পাচ্ছ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2024 সালে দুটি লোকসভা নির্বাচন থেকে তিনি দাঁড়িয়েছিলেন, একটা কেরালা এবং একটা রয়েছে রায়বেরেলি উত্তরপ্রদেশ থেকে। ফাইনালি তিনি রায়বেরেলি উত্তরপ্রদেশে তিনি জয়েন করেছেন এবং অবশ্যই মনে রাখতে হবে 18তম যে লোকসভা স্পিকার হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে নীলগিরি হলো অন্যতম প্রাচীন পর্বতমালা যা কোন 3টি রাজ্যের সংযোগস্থলে অবস্থান করছে? তো নীলগিরি প্রাচীন পর্বতমালা রয়েছে যেটা কোন 3টে রাজ্যের সংযোগস্থলে অবস্থান করছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকে এটা কিন্তু অবস্থান করছে নীলগিরি। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কেউ মিস করবে না এগুলো। নীলগিরি পর্বত যেটা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের সংযোগস্থলে অবস্থান করছে এটাকে ব্লু মাউন্টেন বলা হয়ে থাকে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কোনটা? দোদাবেতা কিন্তু রয়েছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে। এবং আরাবল্লী পর্বত এটা হচ্ছে আমাদের বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত রয়েছে, প্রাচীনতম ভঙ্গিল পর্বত যেটা দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেটা রাজস্থানে অবস্থান করছে, বিশেষ করে রাজস্থানের সাথে সাথে গুজরাট এবং হরিয়ানা পর্যন্ত যার বিস্তার লাভ রয়েছে, বিস্তৃতি রয়েছে। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে যেটা গুরু শিখর, যার উচ্চতা রয়েছে 1722 মিটার। এবং সাতপুরা যে রেঞ্জ বা সাতপুরা যে পর্বত রয়েছে যেটা একটা স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন, যা প্রধানত অবস্থান করছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বিস্তৃতি রয়েছে। নেক্সট, সাতপুরার যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটা কোনটা? ধূপগড়। ধূপগড় রয়েছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ, যার টোটাল যে হাইট সেটা দেখতে পাচ্ছ। এবং পশ্চিমঘাট পর্বতমালা যেটা অপর নাম রয়েছে সহ্যাদ্রি, এটার যে উচ্চতা রয়েছে বা উচ্চতম শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে আনাইমুদি, যেটা দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী রয়েছে পূর্বঘাট, ইস্টার্ন ঘাট, যেটা মলয়াদ্রি নামে পরিচিত। পরীক্ষায় কিন্তু এখান থেকে এইভাবেও প্রশ্ন এসেছে যে পূর্বঘাট কী নামে পরিচিত? মলয়াদ্রি। পশ্চিমঘাট কী নামে পরিচিত? সহ্যাদ্রি। এগুলো এনটিপিসি লেভেলের এক্সামেও কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখব যে পূর্বঘাট যার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে উড়িষ্যার জিন্দগাদা পিক, বা অনেক ক্ষেত্রে আমরা এটা মহেন্দ্রগিরিও কিন্তু উল্লেখ আমরা দেখতে পাই। পরবর্তী আমরা পশ্চিমবঙ্গে যদি বলি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সান্দাকফু, যার উচ্চতা রয়েছে 36 মিটার, এইভাবে তোমরা বুঝতে রাখতে পারো। এবং সিঙ্গালেলা যে পর্বত শ্রেণীতে অবস্থান করছে এই সান্দাকফু। নেক্সট রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এর যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে শ্যাডল পিক, এটা আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পরবর্তী আমরা দেখব এই যে নীলগিরি সম্পর্কে আলোচনা করতে গেলেই জানতে হবে যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। কোনটা? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকে অবস্থান করছে। সাল 1986 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা ভারতের একমাত্র এবং প্রথম, একমাত্র তো নয়, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরবর্তী রয়েছে বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো ভারতের বৃহত্তম যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যেটা গুজরাটের কচ্ছে রন, এটি ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। আর তার আয়তনটা তোমরা দেখতে পাচ্ছ। যদি বলা হয় ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ডিব্রু সাইখোয়া, যেটা আসামে অবস্থান করছে। আসামের ডিব্রু সাইখোয়া রয়েছে, যেটা ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট। তাহলে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ভারতে? এখনও পর্যন্ত 18টি বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা রয়েছে বর্তমানে আমাদের ভারতে। এবার আমাদের দেখতে হবে ইউনেস্কো স্বীকৃত কতগুলো রয়েছে এই 18টার মধ্যে। ইউনেস্কো স্বীকৃত রয়েছে 12টি বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভস এর অন্তর্ভুক্ত রয়েছে। আর পান্না যেটা রয়েছে সেটা হচ্ছে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া 12তম রিজার্ভ, ঠিক আছে? মানে ইউনেস্কো সাইটে অন্তর্ভুক্ত হওয়া বায়োস্ফিয়ার রিজার্ভ 12তম, যেটা হচ্ছে পান্না। তোমাদের বলে রাখি, তোমাদের রামসার সাইট সম্পর্কে একটা ডিটেলস ক্লাস আসবে, কারণ রামসার সাইটের সংখ্যা বর্তমানে অনেকটাই বেড়েছে। সেই সম্পর্কিত টোটাল গুরুত্বপূর্ণ যা যা তথ্য হতে পারে, স্ট্যাটিক জিকে থেকে হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হতে পারে, আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম যাই হোক না কেন, যা কিছু রয়েছে রামসার সাইট থেকে টোটাল কমপ্লিট একটা ক্লাস কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। এবং এর সাথে সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কেও একটা ক্লাস আসবে। পরের প্রশ্ন রয়েছে কোন রাজ্যে কলিঙ্গ মহোৎসব পালিত হয়? তো কলিঙ্গ মহোৎসব নাম শুনেই তোমরা এটা বুঝতে পারবে যে কলিঙ্গ মহোৎসব এটা ওড়িশায় কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? আর ওড়িশার আগের নাম ছিল কি? উৎকল, ঠিক আছে? তো আমরা দেখে নেব বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো রয়েছে ওড়িশা রাজ্যে আমরা কলিঙ্গ মহোৎসব ছাড়াও দেখতে পাই রথযাত্রা। এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথযাত্রা রয়েছে সেটা আমরা ওড়িশায় দেখতে পাই। নোয়াখাই যে ফেস্টিভ্যাল রয়েছে যেটা নবান্ন উৎসব, এবং রাজা পর্ব যেটা কিন্তু পালন করা হয়ে থাকে এই ওড়িশাতে।
নেক্সট রয়েছে আসাম। আসামের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে বিহু। বিহু মূলত 3 ধরনের হয়ে থাকে, বহাগ বিহু, মাঘ বিহু এবং কাতি বিহু। এটা কাতি বিহু হবে। তো 3 ধরনের বিহু আমরা দেখতে পাই এবং এই যে আসামে বিখ্যাত মন্দির রয়েছে কামাখ্যা মন্দির, যেখানে অম্বুবাচী মেলা হয়ে থাকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালের মধ্যে পড়ে আসামের। নেক্সট রয়েছে কেরালা রাজ্যের বিখ্যাত ফসল কাটার উৎসবের নাম হচ্ছে ওনাম। ওনাম আমরা সকলেই শুনেছি, যেটা কিন্তু বিখ্যাত ফসল কাটার উৎসব রয়েছে কেরালা রাজ্যের। এবং নববর্ষ উৎসব রয়েছে কেরালার, যার নাম বিশু। পরবর্তী রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুর প্রধান উৎসব রয়েছে পোঙ্গল এবং সেই সময় কিন্তু এই পোঙ্গলের সময় কিন্তু এখানে জাল্লিকাট্টু একটা অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে বিখ্যাত ষাঁড়ের লড়াই। জাল্লিকাট্টু ফেস্টিভ্যালে আমরা কখন দেখতে পাই? পোঙ্গল ফেস্টিভ্যালের সময় আমরা দেখতে পাই এই জাল্লিকাট্টু, যেটা অনুষ্ঠিত হয় তামিলনাড়ুতে। তার সাথে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে গণেশ চতুর্থী, যেটা 4 দিন ধরে চলে। এবং নববর্ষ উৎসব রয়েছে মহারাষ্ট্রে, সেটা হচ্ছে গুড়ি পাওয়া। এছাড়া কর্ণাটকে রয়েছে মহীশূরের দশেরা। দশেরা রয়েছে উৎসব, যেটা বিশ্ববিখ্যাত রয়েছে। তার সাথে মহাবীরাশিক উৎসব রয়েছে, সেটাও কিন্তু এখানে পালন করা হয়ে থাকে এই কর্ণাটকে। পরবর্তী রাজ্য রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের শিখদের প্রধান উৎসব রয়েছে বৈশাখী এবং লাহোরি, দুটোই জনপ্রিয় উৎসব রয়েছে পাঞ্জাবে। নেক্সট রয়েছে গুজরাট। গুজরাটের প্রধান উৎসব রয়েছে নবরাত্রি এবং এখানে ডান্ডিয়া, গরবা নাচের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে, যেগুলো ফক ড্যান্স এই গুজরাটের। এবং উত্তরায়ণ বা ঘুড়ি উৎসব, যেটা এই ঘুড়ি উৎসবটা রয়েছে, এটা উত্তরায়ণের সময় গুজরাটে কিন্তু পালন করা হয়ে থাকে। গুজরাটে কিন্তু এটা আমরা দেখতে পাই। এবং নাগাল্যান্ডে গুরুত্বপূর্ণ উৎসব যেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে হর্নবিল ফেস্টিভ্যাল, সবথেকে বেশি জনপ্রিয় রয়েছে এবং পরীক্ষায় অনেকবার কিন্তু এসেছে। আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে ইউনেস্কো 2021 দ্বারা স্বীকৃত দুর্গাপূজা এবং গঙ্গাসাগর মেলা রয়েছে, পৌষ মেলা রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবং তেলেঙ্গানায় বিখ্যাত গুরুত্বপূর্ণ উৎসব যেটা রয়েছে আমাদের বাতুকাম্বু। বাতুকাম্বা যেটা রয়েছে, এটা ফুলের উৎসব রয়েছে। এবং বোনালুও কিন্তু গুরুত্বপূর্ণ একটি উৎসব রয়েছে, যেটা তেলেঙ্গানায় আমরা দেখতে পাই। নেক্সট যে প্রশ্ন রয়েছে নিচের কোন রংটি জুডো যে গ্রেড তার সাথে যুক্ত নয় বলেছে। তো জুডো গ্রেডের সাথে যুক্ত নয়, সেটা হচ্ছে লাল যুক্ত আছে, নীল, সাদা, এগুলো সব যুক্ত রয়েছে, কিন্তু গোলাপি নয়। তো আমরা এই সমস্ত বিভিন্ন খেলার যে সমস্ত গুরুত্বপূর্ণ টার্ম, সেখান থেকে কিন্তু এসএসসি জিডিতে প্রশ্ন আসে। যেমন ক্রিকেটের সাথে যুক্ত যে সমস্ত শব্দগুলো রয়েছে, যার মধ্যে পড়ছে চীনাম্যান বা চাইনাম্যান বলা হয়ে থাকে, গুগলি, এলবিডব্লিউ, ডার্কওয়ার্থ, লুইস, সিলি পয়েন্ট, বেনসেন অ্যান্ড হেজেস, ফলো অন, এগুলো সবই রয়েছে ক্রিকেটের সাথে যুক্ত। ফুটবলের সাথে যুক্ত রয়েছে অফসাইড, পেনাল্টি, শুটআউট, ড্রিবলিং, ফ্রি কিক, ইয়েলো কার্ড, স্টপার। হকির সাথে যুক্ত টার্মগুলো রয়েছে বুলি অনেকবার পরীক্ষা এসেছে, স্কুপ, শর্ট কর্নার, পেনাল্টি স্ট্রোক এবং অ্যাস্ট্রোস্টার। নেক্সট রয়েছে দাবা, চেস খেলার সাথে যুক্ত রয়েছে গ্যাম্বিট আর চেকমেট, এই দুটোই পরীক্ষায় অনেকবার এসেছে। স্টেলমেট এবং পেনসান্ট, ক্যাসলিং। এছাড়া ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে শাটলকক, স্ম্যাশ, ড্রপ, লাভ, এটাও অনেকবার এসেছে, নেট শটস। গলফের সাথে যুক্ত বার্ডি, ইগল, বোগি, বাঙ্কার, ক্যাডি। নেক্সট বাস্কেটবলের সাথে যুক্ত শব্দ রয়েছে ফ্রি থ্রো, লে অ্যাপ, ড্রিবলিং, ডাঙ্ক। নেক্সট বক্সিংয়ের সাথে যুক্ত রয়েছে জ্যাব। এই জ্যাব কথাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে কিন্তু চলে এসছে। হুক, আপারকাট, নকআউট, কিডনি পাঞ্চ। নেক্সট রয়েছে টেনিসের সাথে যুক্ত রয়েছে ডিউস কথাটা টেনিসের সাথে যুক্ত, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তার সাথে ভলি স্ম্যাশ, গ্র্যান্ড স্ল্যাম, এটা তো তোমরা জানোই, গ্র্যান্ড স্ল্যাম, এটা টেনিসের সাথে যুক্ত। সাঁতারের সাথে যুক্ত রয়েছে বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ফ্রিস্টাইল, সবকটা ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় চলে এসেছে অলরেডি, এসএসসির এক্সামে অনেকবার এসেছে। পোলোর সাথে যুক্ত যে সমস্ত শব্দ রয়েছে, যেমন চুক্কার রয়েছে, ম্যালট রয়েছে এবং বেসবলের সাথে যুক্ত রয়েছে ডায়মন্ড, হোম রান, পিচার, স্ট্রাইক। এই সমস্ত শব্দ বিভিন্ন খেলার সাথে যুক্ত রয়েছে। এবার আমরা দেখব বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা, এটাও পরীক্ষায় চলে আসে। যেমন ক্রিকেট, ফুটবল এবং হকি, তিনটেতেই কিন্তু 11 জন করে খেলোয়াড়ের সংখ্যা রয়েছে। খোখো এবং বেসবলের ক্ষেত্রে 9 জন থাকে। কাবাডি, নেটবল এবং ওয়াটার পোলোতে থাকে 7 জন খেলোয়াড়। ভলিবলে থাকে 6 জন, বাস্কেটবলে থাকে 5 জন। পোলোতে থাকে 4 জন। এবং রাগবিতে সবথেকে বেশি সংখ্যক কিন্তু খেলোয়াড়ের সংখ্যা থাকে, যেটা হচ্ছে 15 জন। পরীক্ষায় যদি আসে সবথেকে বেশি সংখ্যক খেলোয়াড়ের সংখ্যা থাকে কোন স্পোর্টসে? রাগবিতে। এবং ব্যাডমিন্টন, টেনিস, এগুলোতে কিন্তু 1 বা 2 জন করে প্রতি দলে আমরা দেখতে পাই।
এই ধরনের গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা টপিক দেখতে পাচ্ছ সবই কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে আমরা দিয়ে রেখেছি। যেগুলো গুরুত্বপূর্ণ টপিক এবং এগুলো আমরা মিস করে যাই অনেক সময়, এগুলো কিন্তু পরীক্ষায় চলেও আসে। এবং এখানে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে আমাদের স্ট্যাটিক জিকের যে ইবুক, যেটার প্রাইস আমরা কমিয়ে দিয়েছি সকলের জন্য 140 টাকা। তোমরা সকলে অ্যাপের মধ্যে যাও, সেখানে সমস্ত ডিটেলস দেখতে পাবে। পরের প্রশ্ন রয়েছে লরেন্সিয়াম এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যা সংখ্যাটা কত, যা অ্যাক্টিনাইড সিরিজের শেষ সদস্য হিসাবে পরিচিত রয়েছে। অর্থাৎ এখানে যে সিরিজটি রয়েছে অ্যাক্টিনাইড, সেই সিরিজের শেষ। তো এখানে লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যাটা আমাদের জানতে চাওয়া হয়েছে 103। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত মৌলগুলো রয়েছে তার পারমাণবিক সংখ্যাগুলো আমাদের জানতে হবে। যেমন এখানে লরেন্সিয়াম যেটা আমরা দেখতে পাচ্ছি, যার পারমাণবিক সংখ্যা রয়েছে 103, এবং এটি একটি অ্যাক্টিনাইড মৌল। পরবর্তী গোল্ডের স্বর্ণ, যার সংকেতটা অবশ্যই দেখে রাখবে, সংকেত পরীক্ষায় চলে আসে AU, এবং এর পারমাণবিক সংখ্যা রয়েছে 79। পারদ হচ্ছে আমাদের তরল ধাতু রয়েছে, তরল ধাতু যেটা হচ্ছে পারদ, যেটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, যার পারমাণবিক সংখ্যা রয়েছে 80। রূপো সিলভার AG, এর পারমাণবিক সংখ্যা রয়েছে 47। তামা কপার রয়েছে পারমাণবিক সংখ্যা 29। লোহার পারমাণবিক সংখ্যা রয়েছে 26। ইউরেনিয়াম যেটা কিন্তু রয়েছে একটা তেজস্ক্রিয় পদার্থ রয়েছে ইউরেনিয়াম, এবং এর পারমাণবিক সংখ্যা রয়েছে 92। সোডিয়ামের রয়েছে 11 পারমাণবিক সংখ্যা, এবং পটাশিয়ামের রয়েছে 19। কে দিয়ে প্রকাশ করা হয় পটাশিয়াম? সোডিয়াম কিন্তু Na দিয়ে প্রকাশ করা হয়, পরীক্ষায় এগুলোও এসেছে। সীসা বা লেড, এটাকে Pb দিয়ে প্রকাশ করা হয়, এবং পারমাণবিক সংখ্যা রয়েছে 82। টিন যেটা কিন্তু Sn দিয়ে প্রকাশ করা হয়, এবং এর পারমাণবিক সংখ্যা রয়েছে 50। এবং টাংস্টেন যেটা কিন্তু পারমাণবিক সংখ্যা রয়েছে 74, যেটা W দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। এখনও পর্যন্ত এটা পরীক্ষায় আসেনি, যদিও চলে আসে, দেখে রাখবে। আর বৈদ্যুতিক যে ফিলামেন্ট রয়েছে না, ফিলামেন্ট বৈদ্যুতিক যে বাতিগুলো রয়েছে, তো বাল্বে সেখানে টাংস্টেন কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, রানী মাচাইয়া ইনি কোন রাজ্যের একজন উমাথাট লোকনৃত্য শিল্পী, যিনি শিল্পকলা ক্ষেত্রে 2023 সালের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন? তিনি কিন্তু কর্ণাটকের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। আর ইনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখতে হবে, পরীক্ষায় ইম্পর্টেন্ট চলে আসে অনেক সময়। উমাথাটের রানী নামে পরিচিত কে রয়েছেন? অবশ্যই তাকে বলা হয় উমাথাটের রানী, কুইন অফ উমাথাট। এবং এখানে অবশ্যই দেখবে পদ্মশ্রী, যেটা কিন্তু শিল্পকলার অবদানের জন্য ভারত সরকারের থেকে 2023 সালে তিনি দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। এর পরবর্তী আমরা আরও গুরুত্বপূর্ণ নাম দেখব, যেমন গুরু কেলুচরণ মহাপাত্র, যিনি ওড়িশি ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন, এবং এই যে ওড়িশার প্রথম ব্যক্তি হিসাবে তিনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কেলুচরণ মহাপাত্র। পণ্ডিত বিরজু মহারাজ তিনি কত্থক নৃত্যশিল্পী রয়েছেন, যিনি কালকা বিন্দাদিন ঘরানার একজন গুরুত্বপূর্ণ শিল্পী রয়েছেন। পরীক্ষায় কিন্তু চলে এসেছে নিম্নের মধ্যে কে কালকা বিন্দাদিন ঘরানার সাথে যুক্ত? তো কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজ এর সাথে যুক্ত রয়েছেন, এবং তিনি 1986 সালে পদ্মবিভূষণ পুরস্কারটি পেয়েছেন। রুক্মিণী দেবী অরুণদেল, তিনি কিন্তু ভারতনাট্যম নৃত্যের জন্য একজন বিশিষ্ট শিল্পী রয়েছেন, এবং তার সাথে কলাক্ষেত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রয়েছেন এই রুক্মিণী দেবী অরুণদোলে। অবশ্যই এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এই দুটোই প্রশ্ন তোমাদের এসএসসির সবথেকে ফেমাস, এবং এই দুটোই আবারও কিন্তু তোমাদের আসবে, যে কলাক্ষেত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে রয়েছেন, যিনি একজন নৃত্যশিল্পী ভারতনাট্যমের সাথে যুক্ত। অবশ্যই রুক্মিণী দেবী অরুণদোলে। তার সাথে কিন্তু মনে রাখবে তিনিই কিন্তু প্রথম মহিলা যিনি রাজ্যসভায় মনোনীত একজন প্রার্থী বা সদস্য তোমরা বলতে পারো। রাজ্যসভায় মহিলা যিনি রয়েছেন প্রথম একজন নৃত্যশিল্পী, তিনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণদোল। এখানে কিন্তু পরীক্ষায় এই দুটো প্রশ্নই তোমাদের জন্য আসবে। শোভানা নারায়ণ তিনি কিন্তু একজন কত্থক নৃত্যশিল্পী রয়েছেন, যার গুরু বিরজু মহারাজ, এবং তিনি 1992 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। উদয় শঙ্কর থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা CGL বা CHSL এক্সামেও দেখতে পাবে। ভারতে আধুনিক যে নৃত্যের জনক বলা হয়ে থাকে এই উদয় শঙ্করকে। তার সাথে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তিনি ইউরোপীয় থিয়েটার কৌশলের সাথে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মেল বন্ধন ঘটিয়েছিলেন। পরীক্ষায় এই লাইনটাই তুলে দেবে, এটা কে করেছিলেন? পণ্ডিত উদয় শঙ্কর, তিনি কিন্তু এটি করেছিলেন। ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই তোমরা বুঝতেই পারছো কী ধরনের কন্টেন্ট তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। একদম তোমাদের পরীক্ষার সাথে যেটা সম্পর্কিত রয়েছে, পরীক্ষায় যেগুলো এসেছে সেই তথ্যই তোমাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যেটা তোমাদের
অবশ্যই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি দেখো ভালো করে, এর আগের যে ক্লাসগুলো হয়েছে প্লেলিস্ট চ্যানেলের মধ্যে করা রয়েছে, সেগুলো অবশ্যই দেখে গেলে তোমাদের অনেকটাই লাভ হবে। এবং পিডিএফগুলো, সমস্ত পিডিএফ কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে এই সমস্ত উত্তরের সাথে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন অধিকারটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সাথে অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এর অংশ হিসাবে বিবেচিত রয়েছে? অবশ্যই আমাদের যে রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার, সেটা কিন্তু আমাদের একটা লাইফেরই একটা পার্ট, রাইট টু লাইফের একটা পার্ট, যেটা পার্সোনাল লিবার্টির একটা অংশ রয়েছে। এটা আমরা দেখে নেব আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এটা মৌলিক অধিকার সম্পর্কে আমরা সমস্ত তথ্য দেখি। আমাদের মোট যে মৌলিক অধিকার টোটাল কতগুলো রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে। আগে কটা ছিল? 7টি আগে ছিল। 1978 সালের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেখানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে 31 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু অবশ্যই এখন বর্তমানে 300A-তে রাখা হয়েছে সম্পত্তির অধিকারকে। তো আমাদের মৌলিক অধিকার যেটা বর্তমানে কোথায়, কোন পার্টে রয়েছে? তৃতীয় পার্টে রয়েছে, পার্ট নাম্বার 3-তে রয়েছে, যেটা 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এবং এই যে রাইট টু লাইফ বা পার্সোনাল লিবার্টি বা রাইট টু প্রাইভেসি, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে আসছে? এটা কিন্তু আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা, যেটা অনুচ্ছেদ নাম্বার 21-এর মধ্যে পড়ছে। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, যেটা জরুরি অবস্থার সময় বা যে ন্যাশনাল এমার্জেন্সিগুলো যখন জারি করা হয়, তখনও কিন্তু এই 20 নম্বর আর 21 নম্বর আর্টিকেল স্থগিত করা যায় না। এই দুটো পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, নিচের কোন দুটো আর্টিকেল এমার্জেন্সির পিরিয়ডেও এই দুটোকে স্থগিত করা যায় না? সেটা হচ্ছে 20 নম্বর আর্টিকেল এবং 21 নম্বর আর্টিকেল। এবং 21-এ নাম্বার আর্টিকেল, যেটা শিক্ষার অধিকারের সাথে সম্পর্কিত রয়েছে, 2002 সালের 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসাবে এটাকে রাখা রয়েছে। এবার আমাদের মৌলিক অধিকারের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। সাম্যের অধিকার, যেটা রয়েছে আমাদের 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে। স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22-এর মধ্যে। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে 29-30 এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি। যে সমস্ত এখানে আর্টিকেলগুলো দেওয়া রয়েছে এই মৌলিক অধিকার 12 থেকে 35, এর মধ্যে কোনো একটা যদি আমাদের লঙ্ঘিত হয়, তাহলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি, বা 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা হাইকোর্টেও যেতে পারি। আর সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট কিন্তু জারি করে থাকে। আর রিট কিন্তু টোটাল 5 ধরনের হয়ে থাকে, সেইগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনায় জারি করতে পারে। আর এক্ষেত্রে মনে রাখবে, ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন এই 32 নম্বর আর্টিকেলকে। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, নিচের কোনটি কোন বেদে প্রধানত অশুভ আত্মা এবং রোগ তাড়ানোর জন্য জাদুবিদ্যার মন্ত্র এবং কবচের সংগ্রহ রয়েছে? অর্থাৎ এই সমস্ত নিয়ে মানে বিভিন্ন অশুভ আত্মা বা জাদুবিদ্যা, তুকতাক, এই ধরনের মন্ত্র, কবচ, এই সমস্ত বিষয়বস্তু রয়েছে কোন বেদে রয়েছে? এটা অথর্ব বেদে রয়েছে। আমরা জানি যে আমাদের বেদ কথার উৎপত্তি হয়েছে বিদ থেকে, যার অর্থ রয়েছে জ্ঞান। এবং আমাদের টোটাল 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। যার মধ্যে ঋগ্বেদ হচ্ছে আমাদের প্রাচীনতম বেদ রয়েছে। এবং ঋগ্বেদ সম্পর্কে আমাদের জানতে হবে, এখানে টোটাল 10টি যে মণ্ডল রয়েছে, যেখানে 1028টি সূক্ত রয়েছে। আর এই 1028 বার কিন্তু এই ঋগ্বেদে ওম শব্দটি উচ্চারিত হয়েছে, এটাও পরীক্ষায় চলে আসে। আর এই ঋগ্বেদের মধ্যেই রয়েছে গায়ত্রী মন্ত্র, যেটা কিন্তু টোটাল 3 নাম্বার মণ্ডলে রয়েছে এটা ঋগ্বেদের, যেখান থেকে নেওয়া হয়েছে এই গায়ত্রী মন্ত্রটি। পরবর্তী রয়েছে সামবেদ। সাম কিন্তু সঙ্গীতের সাথে গুরুত্ব রয়েছে, সঙ্গীতের সাথে যুক্ত রয়েছে। ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয়ে থাকে এই সামবেদকে। এখানে বেদের শ্লোকগুলি যজ্ঞের সময় সুর আকারে কিন্তু গাওয়া হয়। পরবর্তী রয়েছে যজুর্বেদ। যজুর্বেদে কি রয়েছে না, যজ্ঞের নিয়মকানুন, আচার অনুষ্ঠান সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া রয়েছে এই যজুর্বেদের মধ্যে। এবং একমাত্র এই বেদ যা গদ্য এবং পদ্য উভয়ই কিন্তু লেখা রয়েছে। সর্বশেষ বেদ রয়েছে অথর্ববেদ, এবং এটি কিন্তু পরবর্তীকালে রচিত বেদ। আচ্ছা, এটা বলা হয়েছে এটা পরবর্তীকালে রচিত বেদ, এটাই হচ্ছে শেষ বেদ, যেটা হচ্ছে অথর্ববেদ। এখানে জাদুবিদ্যা, বশীকরণ, আয়ুর্বেদ, চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। যদি বেদ সম্পর্কে আমরা জানি, বেদের আরেক নাম রয়েছে শ্রুতি, কারণ এটা শুনে শুনে মুখস্থ রাখতে হতো, তার জন্য এর নাম শ্রুতি রয়েছে। সত্যমেব জয়তে, সত্যের জয় হোক, এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, যেটা অথর্ববেদেরই অন্তর্গত রয়েছে।
বেদের যে শেষ ভাগ সেটাকে বলা হয় বেদান্ত বা উপনিষদ। তো এই সম্পর্কিত তথ্যগুলো অবশ্যই দেখে রাখবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। পরের প্রশ্ন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের কন্টেন্ট কিন্তু তোমাদের কোনো পেইড ব্যাচে দেওয়া হয় কিনা আমি জানি না, বাট তোমাদের জন্য কিন্তু ফ্রি করা হয়েছে যাতে সকলে এটা থেকে উপকৃত হতে পারে। তার জন্য সকলকে এটা শেয়ার করে দেবে অবশ্যই, যাদের সামনে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় প্যারা অ্যাথলিট পারুল পারমার কথাটা অনেকবার এসেছে এসএসসির এক্সামে। কোন খেলার সাথে যুক্ত রয়েছেন তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছেন পারুল পারমার। পরবর্তী আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সন তারা কোন খেলার সাথে যুক্ত এবং তাদের অটোবায়োগ্রাফি। যেমন সচিন তেন্ডুলকর ক্রিকেটের সাথে যুক্ত, তার বায়োগ্রাফি রয়েছে প্লেয়িং ইট মাই ওয়ে। তিনি সবথেকে কম বয়সী যিনি 2014 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। কপিল দেব ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন, সকলেই জানো, স্ট্রেইট ফ্রম দ্য হার্ট তার অটোবায়োগ্রাফি রয়েছে। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের সাথে যুক্ত, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। সুনীল গাভাস্কার ক্রিকেটের সাথে যুক্ত, তার অটোবায়োগ্রাফি সানি ডেজ। দ্য টেস্ট অফ মাই লাইফ এটা কার রয়েছে? যুবরাজ সিংয়ের রয়েছে। আনগার্ডেড এটা রয়েছে মিতালি রাজের, ক্রিকেটের সাথে যুক্ত। গোল এই যে অটোবায়োগ্রাফি এটা রয়েছে মেজর ধ্যানচাঁদ, হকির জাদুঘর, হকির সাথে যুক্ত রয়েছেন। নেক্সট, দ্য রেস অফ মাই লাইফ এটা রয়েছে বিখ্যাত দৌড়বাজ মিলখা সিং, ফ্লাইং সিখ নামে পরিচিত মিলখা সিং। দ্য রেস অফ মাই লাইফ এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। মেরিকম বক্সিংয়ের সাথে যুক্ত, আনব্রেকেবল এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। অভিনব বিন্দ্রা শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, এ শট অ্যাট হিস্ট্রি এটা রয়েছে অভিনব বিন্দ্রার। বিশ্বনাথন আনন্দ চেস 5 বারের দাবা গ্র্যান্ডমাস্টার জয়ী, মাইন্ড মাস্টার রয়েছে তার অটোবায়োগ্রাফি। সানিয়া মির্জা টেনিসের সাথে যুক্ত রয়েছে, এস এগেইনস্ট অডস তার অটোবায়োগ্রাফি রয়েছে। সাইনা নেহওয়াল তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছেন, প্লেইং টু উইন রয়েছে তার অটোবায়োগ্রাফি। পিটি উষা তিনি অ্যাথলেটিক্স রয়েছেন, গোল্ডেন গার্ল নামে পরিচিত পিটি উষা। সবগুলো যদি ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই লাইক কিন্তু করে দিও। পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছেন, যার অটোবায়োগ্রাফি সাটলিং টু দ্য টপ। সঞ্জয় মাঞ্জরেকর যিনি ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন, ইমপারফেক্ট রয়েছে তার অটোবায়োগ্রাফি। পণ্ডিত রবি শাস্ত্রী ক্রিকেটের সাথে যুক্ত, স্টারগেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ এটি রয়েছে তার অটোবায়োগ্রাফি। VVS লক্ষ্মণ ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে, 281 অ্যান্ড বিয়ন্ড এটা রয়েছে তার অটোবায়োগ্রাফি। সেন ওয়ার্ন নো স্পেন এটা সেন ওয়ার্নের অটোবায়োগ্রাফি। এবং 6 মেশিন এটা রয়েছে ক্রিস গেইলের অটোবায়োগ্রাফি। তো এই টোটাল যে কটা দেওয়া হয়েছে সেগুলো এসএসসি রেলের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানে তপশিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2024 নিচে কোন ভারতীয় রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতির তালিকা সংশোধন করার উদ্দেশ্যে আনা হয়েছে? এটি মূলত ওড়িশায় কিন্তু আনা হয়েছিল। তো এই সম্পর্কে যে তথ্য সেটা যদি তোমাদের বলি, ওড়িশার যে মুন্ডা, তামাদিয়া এবং ভুইয়া এদের মতো কিছু উপগোষ্ঠী রয়েছে যারা এসটি তালিকার অন্তর্ভুক্ত, যাদেরকে করা হয়েছে। এবং সংবিধানে 342 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেটা কি রয়েছে এই ধারায় না, রাষ্ট্রপতি যে ক্ষমতা বলে কোনো জাতিকে তপশিলি জনজাতি হিসাবে ঘোষণা করা হয় তা এই অনুচ্ছেদে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি যে কোনো ট্রাইবকে যে কোনো তার যে ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির, সেই ক্ষমতা অনুযায়ী 342 নম্বর আর্টিকেল অনুসারে তপশিলি জনজাতি হিসাবে তিনি ঘোষণা করতে পারেন, অর্থাৎ এসটি ক্যাটাগরিতে তিনি অন্তর্ভুক্ত করতে পারেন। এখানে একটা কমিশনও রয়েছে, জাতীয় কমিশন রয়েছে NCST, যেটা সংবিধানের 338-এর এ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইব এটাকে গঠন করা হয়েছে। এবং এই যে জাতীয় তপশিলি উপজাতি কমিশন রয়েছে NCST, এই কমিশনের বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন? একদম লেটেস্ট 2026 অনুসারে শ্রী অন্তর সিং আর্য তিনি কিন্তু রয়েছেন এর চেয়ারম্যান। ঠিক আছে, তো অ্যাপয়েন্টমেন্ট থেকেও গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের এক্সামের আগেই, টেনশন নেই। পরের প্রশ্ন, নিচের কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? অর্থাৎ রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার হাতে আছে? অবশ্যই সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের আছে, তাই তো? কারণ এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা অনুচ্ছেদও খেয়াল রাখতে হবে।
বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা সংবিধানের 174-এর 2-এর খ বা 2-এর বি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা তার রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে বিধানসভা ভেঙে দিতে পারেন, যেটা 174-এর 2-এর খ নম্বর বা বি নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে। রাজ্যপালের নিয়োগ অর্থাৎ সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করা থাকেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যপালকে, এবং রাজ্যপালের যে কার্যকাল সেটা কিন্তু রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভর করে, অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন মনে করবেন ততদিন কিন্তু সেই রাজ্যে সেই রাজ্যপালকে বহাল রাখতে পারেন, এবং এটা কিন্তু প্লেজার অব দ্য প্রেসিডেন্ট হিসাবে কিন্তু থাকেন। আর যদি বলা হয় ম্যাক্সিমাম তার কার্যকাল কত হতে পারে, সেটা 5 বছরই হতে পারে তার ম্যাক্সিমাম কার্যকাল। পরবর্তী আমরা দেখব তথ্য ন্যূনতম যোগ্যতা। রাজ্যপাল বা রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হয় কত? 35 বছর হতে হয়, আমরা সকলেই জানি এটা। এবং রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি কিন্তু রাজ্যপালকে তার শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। এগুলো কিন্তু কোনো ফালতু ইনফরমেশন নয়, এগুলো প্রতিটা লাইন থেকে প্রশ্ন কিন্তু হয়, একটাও কিন্তু কেউ কিন্তু তোমরা মিস করবে না, প্রতিটা লাইন থেকে প্রশ্ন হয়। আমি এগুলো কোনোটাই যা তথ্য তোমাদের ক্লাসের মাধ্যমে প্রোভাইড করি, প্রতিটা তথ্য কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 356 নম্বর আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ কোনো রাজ্যের শাসনাবস্থা সংবিধান অনুযায়ী না চললে রাজ্যপাল রাষ্ট্রপতিকে সেই রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করতে পারে। এবং ক্ষমা করার ক্ষমতা অবশ্যই রয়েছে, রাজ্যপালেরও ক্ষমা করার যে ক্ষমতা রয়েছে সেটা 161 নাম্বার অনুচ্ছেদে দেওয়া রয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড যেটা রয়েছে সেটা কিন্তু ক্ষমা করতে পারবে না, সেটা একমাত্র রাষ্ট্রপতির হাতেই রয়েছে, ঠিক আছে। আর রাজ্যপালের এটা কত নম্বর আর্টিকেল অবশ্যই মাথায় রাখবে, 161 নম্বর আর্টিকেলের মাধ্যমে। রাষ্ট্রপতিটাও দেখছি একটু পরে। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে। বিধানসভার অধিবেশন বন্ধ থাকাকালীন রাজ্যপাল 213 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অর্ডিন্যান্স জারি করতে পারেন, এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে সেটা 123 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন। নেক্সট, মুখ্যমন্ত্রীর নিয়োগ। 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। এই সমস্ত কিছু তোমাদের যে সংবিধানে আর্টিকেলগুলো বলা হলো এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী আমরা দেখব রাষ্ট্রপতি সম্পর্কে। সাংবিধানিক পদ রয়েছে, রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক, সশস্ত্র যে সর্বোচ্চ সেনাপতি রয়েছেন অর্থাৎ আর্মি নেভি এয়ারফোর্সের তিনি কিন্তু চিফ রয়েছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। সংশ্লিষ্ট অনুচ্ছেদ রয়েছে, অর্থাৎ 52 থেকে 62 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার যোগ্যতা এবং বয়সসীমা কত রয়েছে? রাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে এবং মিনিমাম তার এজ লিমিট হতে হবে 35 ইয়ার্স। নিয়োগ বা নির্বাচনটা কিভাবে হয়ে থাকে? রাষ্ট্রপতি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না, এর যে ইলেকশনটা হয়ে থাকে এনার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ইলেকশন হয়, যার জন্য একটা ইলেকট্রাল কলেজ তৈরি করা হয়, যেখানে সংসদ অর্থাৎ এমপি এবং রাজ্য বিধানসভা অর্থাৎ এমএলএরা তারা সরাসরি ভোটদান করতে পারে, ঠিক আছে। আর শপথ গ্রহণ না, ভারতের প্রধান বিচারপতি যিনি রয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। নেক্সট রয়েছে ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতিকে সরানোর একটাই মাত্র প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে সংবিধান লঙ্ঘনের অপরাধ। সংবিধান যদি কোনো রাষ্ট্রপতি না মেনে চলে তাহলে সেই রাষ্ট্রপতির ওপর 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার পদ থেকে তাকে সরানোর জন্য ইমপিচমেন্ট যে পদ্ধতি সেটাকে কিন্তু কার্যকর করা যেতে পারে। আর ইমপিচমেন্ট কার্যকর করার জন্য সেটা লোকসভা বা রাজ্যসভায় যে কোনো জায়গায় পেশ করা হতে পারে এবং রাষ্ট্রপতিকে তার আগে 14 দিন আগে তাকে কিন্তু নোটিশ পাঠাতে হয়। পরবর্তী আমরা দেখব ক্ষমা করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির, যেটা 72 নম্বর আর্টিকেলের অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তির দণ্ডাদেশ সেটাকে সম্পূর্ণভাবে রদ করতে পারেন বা সেটাকে কিছুটা সাময়িকভাবে কমিয়েও দিতে পারে। যেটাকে দেখা গেল যাবজ্জীবন কারোর কারাদণ্ড দিয়েছে সেটাকে 10 বছর করে দিল, এরকম। কারো দেখা গেলো মৃত্যুদণ্ড দিয়েছে তাকে বলে দিল 5 বছরের শাস্তি দিল, এরকম। তো অবশ্যই মৃত্যুদণ্ড ক্ষমা করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতেই রয়েছে 32 নম্বর আর্টিকেলের অনুসারে। পরবর্তী আমরা দেখব জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতির। টোটাল 3 ধরনের জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে, যেটা ভারতে 3 বার হয়েছে। রাষ্ট্রপতি শাসন স্টেট এমার্জেন্সি, যেটা 356 নম্বর অনুচ্ছেদে
রাজ্যপালের তিনি রাজ্যপালের যিনি বলবেন রাজ্যপাল, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল যখনই বলবেন তিনি কিন্তু রাষ্ট্রপতি এই 356 নম্বর অনুযায়ী তিনি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এছাড়া 360 নম্বর যে ধারা রয়েছে সেই অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন, যদিও আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনও পর্যন্ত লাগু করা হয়নি 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তিনটেই একমাত্র জারি করতে পারে ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী পয়েন্টে দেখব, এবং অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা আজকের ফুল ক্লাসের পিডিএফ, আজকের বলে না এর আগে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সমস্ত ফুল পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এগুলো বারবার তোমরা রিভিশন করতে থাকো, এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, আমরা রাষ্ট্রপতি সম্পর্কে দেখেছি 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। এবং পদত্যাগপত্র, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন কার কাছে? উপরাষ্ট্রপতির কাছে। পরবর্তী প্রশ্নে আসি। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই তিনি কত্থকের সাথে যুক্ত রয়েছেন শোভনা নারায়ণ। এবং আমরা দেখব ভারতনাট্যমের সাথে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রুক্মিণী দেবী অরুন্দলে রয়েছেন, মৃণালিনী সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, পদ্মা সুব্রমণ্যম এবং সোনাল মানসিং এবং বিজয়ন্তী মালাভাল্লি, এনারা সকলে রয়েছেন ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত, ক্লাসিক্যাল ড্যান্স। কত্থকের সাথে যুক্ত রয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, সীতারা দেবী, কত্থক সম্রাজ্ঞী নামে পরিচিত সীতারা দেবী, এবং শোভনা নারায়ণ রয়েছেন, দময়ন্তী যোশী রয়েছেন, এনারা কত্থক নৃত্যশিল্পী রয়েছেন। শম্ভু মহারাজও রয়েছেন কত্থক নৃত্যশিল্পী। ওড়িশি, ওড়িশির সাথে যুক্ত কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পাণিগ্রাহী, মাধবী মৃদুগল এবং ইলিয়ানা সিটারিস্টি, কুমকুম মোহান্তি, এনারা সকলে ওড়িশির সাথে যুক্ত। নেক্সট রয়েছে মণিপুরীর সাথে যুক্ত রয়েছে গুরু বিপিন সিং, এই নামটা অনেকবার আসে মণিপুরীতে। এছাড়া রয়েছে জাভেরি ভাগ্নিগণ, অর্থাৎ জাভেরি, দর্শনা জাভেরি, নায়না জাভেরি, রঞ্জনা এবং সুবর্ণা জাভেরি। এছাড়া রয়েছে নির্মলা মেহতা, এনারা সকলে মণিপুরী ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন। পরের প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম? বাংলাদেশের রাষ্ট্রধর্ম কোনটা? বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইসলাম ধর্ম বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম। পরবর্তী দেখব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী 2026-এর 17 ফেব্রুয়ারি অনুযায়ী তিনি কিন্তু অবশ্যই নামটা দেখবে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের নতুন তিনি পিএম হয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন বাংলাদেশের তারেক রহমান, ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই আসবে এটা। এবং রাষ্ট্রপতি বাংলাদেশের রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি রয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশের। পরিচয়, অর্থাৎ তিনি একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ রয়েছেন, সমাজ সেবক রয়েছেন। এবং এখানে পরিচয় কার কথা বলছি এখানে অবশ্যই তোমরা মাথায় রাখবে, এখানে তিনি বলতে এখানে এই পিএম কিন্তু নয়, ঠিক আছে? আমি এখানে তিনি বলতে চাইছি এর আগের পিএমের কথা, যার নাম কি? মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের জনক, এই নামটা দেখে আমি বুঝলাম এখানে কার কথা বলা হচ্ছে। ফাদার অফ মাইক্রো ফাইন্যান্স নামে পরিচিত রয়েছেন মোহাম্মদ ইউনূস, পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে? কেউ মিস করবে না এটা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন কে? মোহাম্মদ ইউনূস, যিনি দরিদ্র মানুষকে, বিশেষ গ্রামীণ মহিলাদের জন্য জামানত মুক্ত ঋণ প্রদানের জন্য স্বাবলম্বী করার জন্যই তিনি তৈরি করেছিলেন এই গ্রামীণ ব্যাংক 1976 সালে। কে? মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের জনক কে? ফাদার অফ মাইক্রো ফাইন্যান্স মোহাম্মদ ইউনূস। 2006 সালে তিনি মোহাম্মদ ইউনূস তার যে কার্যকলাপ রয়েছে এবং গ্রামীণ ব্যাংকের যে যৌথভাবে তাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসকে 2006 সালে, এবং তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই সম্মান অর্জন করেছেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেগুলো আমাদের বাংলাদেশ থেকে মুখস্থ রাখতে হবে, আমাদের প্রতিবেশী দেশ থেকে। একটা হচ্ছে বাংলাদেশের পিএম তারেক রহমান, মোহাম্মদ শাহাবুদ্দিন এখানকার প্রেসিডেন্ট, এবং ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্সের জনক রয়েছেন মোহাম্মদ ইউনূস, যিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন 2006 সালে, শান্তিতে নোবেল পেয়েছেন তিনি, ঠিক আছে? তো যা যা তথ্য দেয়া হলো এই সম্পূর্ণটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, নোট ডাউন করে রাখতে পারো আলাদা করে, কারণ এইগুলোই এসএসসির বলো, রেলের বলো, প্রতিটা এক্সামে এই ধরনের প্রশ্নই আসে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যদিও তোমাদের ইনফরমেশানগুলো ঠিকঠাক মনে হয়, ক্লাসটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এটা কোনো বাধ্যবাধকতা নেই যে করবো না, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবে এবং একটা লাইক অবশ্যই করবে যদি সত্যিই মনে হয় যে ইনফরমেটিভ রয়েছে। টেলিগ্রামে যুক্ত হবে কেন? তার কারণ গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্নপত্র বা গুরুত্বপূর্ণ যে কোনো আমাদের এক্সামের নোটিশ, বিভিন্ন অ্যাডমিট কার্ড বা যে কোনো নতুন নোটিফিকেশান সব কিছু তোমরা টেলিগ্রামের সঙ্গে সঙ্গে জানতে পারবে।
আর ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও যাদের সত্যি প্রয়োজন রয়েছে, এসএসসি জিডি যারা পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবে, কারণ এই অ্যাপের মধ্যেই তোমরা ফ্রি পিডিএফ সেকশানে পেয়ে যাবে আজকের ক্লাসের পিডিএফটি। এছাড়া রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, রেলের গ্রুপ ডি সায়েন্স, এছাড়া এনটিপিসির সমস্ত 2026 পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বাংলা ভাষায় জিকের, এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের সংবিধান, স্ট্যাটিক জিকে এগুলো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026 2025-এর কমপ্লিট, যেগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সম্পূর্ণ জিনিস জানার জন্য অ্যাপের মধ্যে যাবে, অ্যাপের সমস্ত তথ্য তোমরা দেখতে পাবে। এছাড়া কোনো সমস্যা হলে একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে, কোনো ফোন করবে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে 9593142593। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া অন্যান্য প্লেলিস্ট কিন্তু তোমাদের চ্যানেলেই করা রয়েছে। আর 5 ইয়ার প্ল্যান মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা কেউ ছেড়ে যাবে না। পঞ্চবার্ষিকী পরিকল্পনার লিঙ্ক আজকের ক্লাসের ভিডিওর যে ডিসক্রিপশান রয়েছে সেখানে আমি শেয়ার করে দেবো। এছাড়া তোমরা চ্যানেলে গেলেও দেখতে পাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।